আমরা ক্লাস 12-এর জন্য ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ এই বিষয়টি আলোচনা করতে চলেছি। ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ হচ্ছে জনিত্রী ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতি। কোথায় ঘটে? ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে। আমরা জানি যে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে থাকে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা, তার মধ্যে থাকে ডিএনএ। তাহলে রেপ্লিকেশনও কিন্তু নিউক্লিয়াসের ভেতরেই ঘটে। এছাড়া মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই অঙ্গাণুগুলির ভেতরে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, প্লাস্টিডিয়াল ডিএনএ থাকে, তাদের রেপ্লিকেশন ওই অঙ্গাণুগুলির ভেতরে হয়। এছাড়া যারা প্রোক্যারিওটিক কোষ, সেই প্রোক্যারিওটিক কোষের যে নিউক্লিয়য়েড সেটা প্রধানত ডিএনএ দিয়ে তৈরি হয়, তো তাদের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন ওই যে নিউক্লিয়য়েড তার ভিতরে ঘটে। যারা ডিএনএ ভাইরাস, তাদের ডিএনএ রেপ্লিকেশন কিন্তু ভাইরাসের দেহের ভেতরে ঘটে না, ঘটে ওই ভাইরাস তার যে পোষক, সেই পোষক কোষের ভিতরে ঘটে। আমরা ডিএনএ রেপ্লিকেশনের যে পদ্ধতি সেটা আলোচনা করব। তো পদ্ধতি আলোচনা করার সঙ্গে সঙ্গেই আমরা ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি উপাদান প্রয়োজন সেগুলো জানবো, এবং এর কতগুলি ধর্ম আছে সেই ধর্মগুলিও আমরা পদ্ধতি আলোচনা করার সময়ই আলোচনা করে নেব। আচ্ছা, আরেকটি কথা আমরা বলে নেব যে ডিএনএর গঠন, রেপ্লিকেশন করার আগে ডিএনএ যে অ্যান্টি প্যারালাল সেই বিষয়টি কি সেটা আমরা আলোচনা করে নেব এইখানে। ডিএনএ আমরা জানি যে তার দুটি তন্তু থাকে, প্রতিটি তন্ত্রী তৈরি হয় অনেকগুলি নিউক্লিওটাইড দিয়ে। আমরা এখানে ডিফারেন্ট কালার ইউজ করি, আমরা সুবিধা হবে। কার্বন, 5টি কার্বন থাকছে। আমরা স্ট্রাকচারাল ডিটেইলে আমাদের না গেলেও চলে, শুধু এটা একটা দেখাই আমরা। এটা একটা এন্ড ওখানে ওইচ থাকবে না, এখানে থাকবে পি, ফসফরাস আছে একটি। আচ্ছা, এটা একটা নিউক্লিওটাইড, একটি নাইট্রোজেনাস বেস, একটি পেন্টোজ সুগার, একটি ফসফরিক অ্যাসিড। আচ্ছা, ফসফরিক অ্যাসিডটিও আমরা না হয় ডিফারেন্ট কালার দিয়ে বোঝাই। 3টি উপাদান নিয়ে একটি নিউক্লিওটাইড। তো এরকম বহু সংখ্যক নিউক্লিওটাইড নিয়ে এক একটি তন্ত্রী তৈরি হচ্ছে। এটি একটি পিউরিন, আগেরটা ছিল পিরিমিডিন। এর সঙ্গে যুক্ত আছে সুগার, তার এই উপরের কার্বনের সঙ্গে যুক্ত আছে ফসফরিক অ্যাসিড, এর সাথে এবং এর কার্বনের সাথে এটা বন্ড ফর্ম করে আছে। তাহলে দুটো নিউক্লিওটাইডের মধ্যে সংযোগ ঘটেছে। এখানে 3 নম্বর কার্বনের একটা ওইচ এখানে আছে। এর ক্ষেত্রে প্রতিটি, এখানে 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, এখানে 3 নম্বর কার্বন, এখানে 4 নম্বর কার্বন, এখানে 5 নম্বর কার্বন। আমরা গোটা ডিএনএর একটা তন্ত্রী পুরো না একে এটা দিয়ে পুরোটা বোঝাচ্ছি আমরা। এখানেও তাই, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কার্বন। 3 নম্বর কার্বনের হাইড্রক্সিল ফ্রি আছে, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এটাকে আমরা বলবো 3 প্রাইম প্রান্ত। আর এখানে 5 নম্বর কার্বনের ফসফরিক অ্যাসিড যুক্ত আছে, এটা 5 নম্বরটা উপরে আছে, 3 নম্বরটা নিচে আছে। এই 3 নম্বর কার্বনটা ফ্রি নেই, এটা 5 নম্বরের সঙ্গে যুক্ত আছে, তো এর 5 নম্বরটা এদিকে আছে, তো এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, আর এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এর পাশাপাশি যে নিউক্লিওটাইডটি থাকে সেটা হচ্ছে একটি গ্যাপ দিয়ে আঁকি বরং,
এর সঙ্গে যুক্ত থাকছে সুগার, এবং এর সঙ্গে ফসফরিক অ্যাসিড। এর 3 নম্বর কার্বনের হাইড্রক্সিল এখানে ফ্রি আছে, আবার এখানে একটি পিরিমিডিন আছে, এর সঙ্গে যুক্ত থাকছে সুগার। এই 3 নম্বরের সাথে এই 5 নম্বরের আবার বন্ড হচ্ছে, আর এখানেও একটা ফসফরিক অ্যাসিড আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এখানে 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। এখানে 3 নম্বর কার্বনের হাইড্রক্সিল ফ্রি আছে, তাই এটা 3 প্রাইম প্রান্ত, আর এটি 5 নম্বর কার্বন, তার সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত আছে, এটা 5 প্রাইম প্রান্ত বলা হচ্ছে। অর্থাৎ অ্যান্টি প্যারালাল একটি 5 প্রাইম টু 3 প্রাইম হলে আরেকটি তন্ত্রী 3 প্রাইম টু 5 প্রাইম, এটাও 5 প্রাইম যদি হতো, অর্থাৎ উল্টে দেওয়া হতো, তাহলে কিন্তু সমস্যা হতো। কি সমস্যা হতো না, এখানে উঠে থাকা একটি অক্সিজেন আর এখানে থাকা হাইড্রোজেন, আবার এর ক্ষেত্রে এখানে থাকা একটি নাইট্রোজেন আর এখানে থাকা হাইড্রোজেন, এর মধ্যে হাইড্রোজেন বন্ড ফরমেশন হয়। ধরা যাক এটা অ্যাডেনিন, এটা থিমিন, এটা অ্যাডেনিন, এটা থিমিন, এটা ডাবল বন্ড তৈরি হয়েছে। এভাবে গুয়ানিন সাইটোসিন হতে পারে। এবার যদি উল্টে দিই তাহলে এই সিচুয়েশনটা কেমন হয়। এই তন্ত্রীটি এর মতোই রাখলাম, এর হাইড্রোজেন এখানে আছে, নাইট্রোজেন এর স্ট্রাকচারের মধ্যেই আছে। এটাকে যদি আমি উল্টে দিই তাহলে এই হাইড্রোজেন ওপরে অক্সিজেন নিচে হয়, এই পুরো স্ট্রাকচার জাস্ট ইনভার্টেড হয়ে গেল। তাহলে এখানে একটি হাইড্রোজেন আর এখানে একটি অক্সিজেন আসছে। হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তো হাইড্রোজেন বন্ড হবে না, অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে হবে না, অর্থাৎ এখানে অ্যাডেনিন আর থিমিনের মধ্যে বন্ডিং সম্ভব না। তাই যদি আমরা দুটো তন্ত্রীকে আমরা 5 প্রাইম টু 3 প্রাইম, এটাও 5 প্রাইম টু 3 প্রাইম যদি করি আমরা, তাহলে এই বেস পেয়ার ফরমেশনটা সম্ভব হবে না। সেই জন্য ডিএনএ তন্ত্রী দুটি হয় অ্যান্টি প্যারালাল। রেপ্লিকেশনের সঙ্গে এই স্ট্রাকচারটা বোঝার একটা সম্পর্ক আছে। এবারে আমরা সরাসরি রেপ্লিকেশন পদ্ধতিতে যাচ্ছি, যে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএর প্রতিলিপিকরণ কিভাবে করছে। আমরা আলোচনা করব মূলত প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে একটু জটিল। আমরা প্রোক্যারিওটিকটা স্যাম্পল হিসেবে এখানে আলোচনা করব, এবং সেটাও স্যাম্পল বলতে মূলত ই কোলাই ব্যাকটেরিয়া, এস্চেরিচিয়া কোলাই, তার প্রসেসটা কেমন সেটাই আমরা আলোচনা করব। ব্যাকটেরিয়া ইকোলাই তার ক্ষেত্রে বা যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাদের যে ডিএনএ সেটা হয় সার্কুলার ডিএনএ। এরকম একটা তন্ত্রী, এর সঙ্গে আরেকটি তন্ত্রী, এরকম। তো এই যে দ্বিতন্ত্রী ডিএনএ, এর কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট আছে যেটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, রেপ্লিকেশনের উৎস। সেই অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন ইকোলাইয়ের ক্ষেত্রে এই অরিজিন অফ রেপ্লিকেশনটাকে বলা হয় অরি-সি। যেহেতু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএর দৈর্ঘ্য কম, তাই তার অরিজিন অফ রেপ্লিকেশন একটি। ইউক্যারিওটিক কোষে লিনিয়ার ডিএনএ এবং ডিএনএর দৈর্ঘ্য অনেক বেশি। একটি দীর্ঘ দ্বিতন্ত্রী ডিএনএ, এর
একাধিক পয়েন্টে রেপ্লিকেশন শুরু হতে হয়। ধরা যাক এইখানে একটি রেপ্লিকেশনের সূচনা ঘটছে, এইখানে একটি রেপ্লিকেশনের সূচনা ঘটছে, বা এখানে আরেকটি ঘটছে। এই প্রসঙ্গে অরিজিন অফ রেপ্লিকেশন ছাড়াও আরও একটি শব্দ রেপ্লিকন, এটা আমরা জানব। যদি এখানে একটা রেপ্লিকেশনের অরিজিন হয় তাহলে এখান থেকে ডিএনএ রেপ্লিকেশন বাইডিরেকশনালি চলবে, হয়তো এতটা পর্যন্ত আসলো, আবার এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এবং এদিকে এই পর্যন্ত আসবে, এই অরিজিন থেকে শুরু করে দুদিকে বিস্তৃত হয়ে এই পর্যন্ত আসবে। তাহলে এই যে এক একটা জোন যা রেপ্লিকেশনের ইউনিট বা একক হিসেবে কাজ করছে তাকে আমরা বলছি রেপ্লিকন। ইউক্যারিওটিক ডিএনএতে যেহেতু একাধিক রেপ্লিকেশনের উৎস বা অরিজিন অফ রেপ্লিকেশন আছে, তাই রেপ্লিকনও একাধিক আছে। প্রোক্যারিওটিক ডিএনএ তার দৈর্ঘ্য কম, তার যে কোনো একটা পয়েন্টে রেপ্লিকেশন শুরু হয়, অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন একটি হলে কোনো আলাদা একের বেশি রেপ্লিকন নেই। একটা জায়গায় শুরু হয় অরিজিন অফ রেপ্লিকেশনে, সেখান থেকে কমপ্লিট হয় পুরোটা, অর্থাৎ পুরোটাই রেপ্লিকন। আমরা এবার আলোচনা করব, আমাদের আলোচনা লিমিটেড থাকবে এইরকম। ধরা যাক এইখান থেকে রেপ্লিকেশন শুরু হলো, অরিজিন অফ রেপ্লিকেশন, সেখান থেকে এইটুকু আমরা ছবি আঁকবো, একে বাকিটা বোঝাবো। রেপ্লিকেশন এর সূচনা যখন ঘটবে, আমরা ওই লিনিয়ার ডিএনএ খানিকটা, সার্কুলার ডিএনএ খানিকটা অংশকে দেখছি। এর কোনো একটা সার্টেন পয়েন্ট অরিজিন অফ রেপ্লিকেশন, সেই নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট প্রোটিন যার নাম ইনিশিয়েটর প্রোটিন, সূচনাকারী প্রোটিন বা ইনিশিয়েটর প্রোটিন, এই ইনিশিয়েটর প্রোটিন তৈরি হয় ডিএনএ এ জিন থেকে, তাই একে ডিএনএ এ প্রোটিনও বলা যায়। ডিএনএ এ প্রোটিন, এই প্রোটিনটি, সূচনাকারী প্রোটিনটি এসে কোনো একটি অংশে প্রথমে আবদ্ধ হবে। এই আবদ্ধকরণের পর ওই অংশে যে বেস পেয়ার ছিল, অর্থাৎ এটিজিসি যে বেস পেয়ার এখানে ছিল, এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, এই যে বেস পেয়ারগুলো ছিল, এই বেস পেয়ারগুলো খুলে যেতে থাকবে। এখানে এগুলো খুলে যাচ্ছে, তার মানে হাইড্রোজেন বন্ড ওদের মধ্যে যে ছিল সেগুলো খুলে গেল। তো এটা খুলে যাওয়ার পর, আরো খানিকটা খুলে যাওয়ার পরে এর গঠনটা কেমন হবে, আমরা আরেকটি ছবি ব্যবহার করব। আমরা রৈখিকভাবে দেখাই এবার। রৈখিকভাবে না দেখালে কিছু অসুবিধা আছে। খুলে যাওয়ার পরে ব্যাপারটা এরকম হচ্ছে। এখানে গিয়ে এই প্যাচটা হবে, কুণ্ডলিটা হবে, এরকম কুণ্ডলি বারবার আমরা আঁকছি না, অথবা এই প্রান্তটা কুণ্ডলি এঁকেও দিতে পারি, অসুবিধা কিছু নেই। এখানেও তাই। এরকম। আচ্ছা, এইখানে এই ডিএনএর যে কোনো একটি তন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম, এটাকে আমরা ধরছি 5 প্রাইম, তার মানে এর উল্টো প্রান্তটা হচ্ছে 3 প্রাইম। তাহলে এই প্রান্তটি 5 প্রাইম হবে এবং এই প্রান্তটি হবে 3 প্রাইম। আচ্ছা, এই অবস্থায় তাহলে ডিএনএ এ প্রোটিন যুক্ত হয়েছিল এখানে, ডিএনএ এ প্রোটিন বা ইনিশিয়েটর প্রোটিন। এরপরে যুক্ত হবে একটি বিশেষ প্রোটিন যার নাম হচ্ছে, দুই বাহুতেই যুক্ত হবে, এটি
হেলিকেজ প্রোটিন, উভয় বাহুতেই হেলিকেজ উৎসেচক এটি যুক্ত হলো, তাহলে একে বলছি আমরা হেলিকেজ। হেলিকেজ এর সঙ্গে সঙ্গে যুক্ত হবে সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সেটিও এর সঙ্গে যুক্ত হচ্ছে। হেলিকেজ কি করে, রেপ্লিকেশন প্রসেসটা যত চলতে থাকে এই দুপাশে যে এই কয়েলিংটাকে লুজ করে দেয়, অর্থাৎ এই জায়গাটাকে খুলতে সাহায্য করে। আর সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যতক্ষণ না এই অংশে রেপ্লিকেশন কমপ্লিট হচ্ছে, এই জুড়ে যাওয়াটাকে বাধা দেয়, আবার জুড়ে যাওয়াটাকে, ডিএনএ দুটো তন্ত্রী জুড়ে যাওয়াকে বাধা দেয়। আচ্ছা, রেপ্লিকেশন যখন শুরু হলো তখন এই ইনিশিয়েটর প্রোটিন যুক্ত হওয়ার পরে এই জায়গাটা একটু বন্ড ভেঙে যাওয়ার জন্য, এ এবং টি এর মধ্যে বন্ড আর জি আর সি এর মধ্যে বন্ড ভেঙে যাওয়ার জন্য এই অংশটা একটু প্রসারিত হয়ে যায়। তখন এই গঠনটিকে বলা হয় রেপ্লিকেশন বাবল। এই গঠনটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল, হ্যাঁ, বা রেপ্লিকেশন আইও বলা হয়। রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন বাবল বলা হয়। এই রেপ্লিকেশন বাবল এর একটা অর্ধেককে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে আমরা এই অংশটুকুকে বলতে পারি রেপ্লিকেশন ফর্ক। ফর্ক মানে বাইফার্কেটেড স্ট্রাকচার। যেমন এইখানে দেখবো আমরা এই গঠনটি এসে দুভাগে ভাগ হয়ে গেল, কিংবা এটা এসে দুভাগে ভাগ হয়ে গেল, তাহলে এটা হচ্ছে একটা ফর্ক, তেমনি এটাও একটা রেপ্লিকেশন ফর্ক। অর্থাৎ রেপ্লিকেশন আই বা বাবলের প্রতি অর্ধাংশ হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এবার এখানে যুক্ত হবে অন্যান্য প্রোটিন, যেমন আরএনএ পলিমারেজ এখানে যুক্ত হবে। আরএনএ পলিমারেজ সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা আরেকটু ডিস্টেন্স বজায় রাখবে। সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আর খানিকটা দূরত্বে অবস্থান করবে। আরএনএ পলিমারেজ উৎসেচক এ যুক্ত হবে এই অংশে, এবং এখানেও তাই আরএনএ পলিমারেজ যুক্ত হবে এই অংশে। আরএনএ পলিমারেজ এটাকে বলছি আরএনএ পলিমারেজ, আমি সংক্ষেপে লিখলাম আরএনএ পল। আরএনএ পলিমারেজ, কিন্তু ডিএনএ পলিমারেজ না। আরএনএ পলিমারেজ যেটা করবে, এরপর সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এরপর পজিশন চেঞ্জ করবে বারবার। এর দৈর্ঘ্য বরাবর এটা আরএনএ পলিমারেজ এখানে চলতে শুরু করবে খানিকটা, যাওয়ার পরে এর দৈর্ঘ্য বরাবর আরএনএ সংশ্লেষ ঘটাবে। খানিকটা পর্যন্ত একটা আরএনএ তৈরি হচ্ছে। একইভাবে এদিকেও এই আরএনএ পলিমারেজ এখানে আরএনএ সংশ্লেষ ঘটাবে। এই যে আরএনএর একটা টুকরো আমরা এখানে পাচ্ছি, এটাকে আমরা বলবো প্রাইমার। তাহলে এখানে একটি আরএনএ টুকরো তৈরি হলো, একে আমরা বলছি প্রাইমার। আরএনএ পলিমারেজ এটাকে প্রাইমেজও বলা হয়ে থাকে। আরেকটি কথা, আরএনএ পলিমারেজ আর হেলিকেজকে দুটোকে একসঙ্গে বলা হয় প্রাইমোজোম। যাই হোক, তাহলে একটা আরএনএ টুকরো তৈরি হলো, যাকে আমরা প্রাইমার বলছি। এরপরে একটি নির্দিষ্ট একটা কথা বলে নিই যে আরএনএ পলিমারেজ যেটা করবে দুটো তন্ত্রীর মধ্যে, এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এই ডিরেকশন, এটা এই ডিরেকশন। একটি ক্ষেত্রে হবে কি, আমরা একটিতেই দেখাই আগে। হলো প্রাইমার তৈরি হলো। এবার ডিএনএ পলিমারেজ এখানে আবদ্ধ হবে। ডিএনএ পলিমারেজ উৎসেচক
কোন ডিএনএ পলিমারেজ? ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 এর নাম। ডিএনএ পলিমারেজ 3। প্রোক্যারিওটিক কোষের ডিএনএ পলিমারেজ 3 রকম হয়, ডিএনএ পলিমারেজ 1, 2 অ্যান্ড 3। আমরা ডিএনএ পলিমারেজ 1 অ্যান্ড 2 নিয়ে এখানে আলোচনা করব পরে, আপাতত ডিএনএ পলিমারেজ 3 নিয়েই আমরা আলোচনা করছি, মানে তার কাজ। ডিএনএ পলিমারেজ 3 যুক্ত হলো। এই পর্যন্ত ঘটনাকে আমরা ডিএনএ রেপ্লিকেশনের সূচনা বা ইনিশিয়েশন বলতে পারি। এরপর এটিপি ভেঙে উৎপন্ন শক্তির সাহায্যে ডিএনএ পলিমারেজ কি করবে? এখানে ডিএটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, ডিসিটিপি ইত্যাদি যুক্ত করতে থাকবে। এদিকেও তাই, এই নিউক্লিওটাইডগুলি যুক্ত করে এটাকে তৈরি করতে থাকবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে সরাসরি ডিএনএ তৈরি করলেই হতো, শুরুতে আরএনএ কেন তৈরি করা হলো? একটা টুকরো, যাকে প্রাইমার বলছি আমরা, এই প্রাইমারটা তো কিছুই না, আসলে একটি আরএনএ। শুরুতে আরএনএ কেন হলো? আমরা এই প্রশ্নগুলোর উত্তর শেষে যাব, বা কেন একটি এই অভিমুখে সংশ্লেষ ঘটছে আরেকটির ক্ষেত্রে এই অভিমুখে হচ্ছে, সেটাও আমরা এর মধ্যে আলোচনা করব বা একদম শেষে আলোচনা করব। আচ্ছা, দুটি তন্ত্রী ডিএনএর ক্ষেত্রে তার একটিতে কন্টিনিউয়াস ডিএনএ সিনথেসিস হবে, অর্থাৎ আমরা এটা যদি 5 প্রাইম প্রান্ত হয়, 5 প্রাইম প্রান্ত, একটু আমাদের প্রান্তগুলো পাল্টাতে হবে হয়তো, এটা 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত, তাহলে এই তন্ত্রী এটা হতে হবে 3 প্রাইম প্রান্ত, তাহলে এটাকে করতে হবে আমাদের 5 প্রাইম প্রান্ত। এখানে গিয়েও তাহলে পাল্টে যাবে, এটা 3 প্রাইম প্রান্ত হবে, এটা 5 প্রাইম প্রান্ত হবে। আচ্ছা, তার মানে যে তন্ত্রীটি 3 প্রাইম টু 5 প্রাইম, তাতে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে হচ্ছে, আর এইখানে যেটা 3 প্রাইম টু 5 প্রাইম, সেটাতেও এটা 5 প্রাইম আর এদিকে হচ্ছে 3 প্রাইম। আচ্ছা, যেহেতু ইউনি ডিরেকশন মানে বাই ডিরেকশনাল হবে এবং সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখেই হবে, তাহলে রেপ্লিকেশন, এবার আমরা যেটা আলোচনা করছি এখন সেটা হচ্ছে ইলংগেশন, শৃঙ্খলটা দীর্ঘ হচ্ছে, শৃঙ্খল দীর্ঘীকরণ। তো শৃঙ্খল দীর্ঘীকরণ চলছে, অর্থাৎ এটা বাড়ছে ক্রমশ, এদিকেও এটা বাড়লো, এই পর্যন্ত তৈরি হলো। এইবার কি হবে? এইবার ধরা যাক এদিকটা খুলছে, ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেল আরো, আমরা এইগুলো এখন মুছে দিচ্ছি, আরো ওপেন হয়ে গেল এটা। এবার এই যে তন্ত্রী এইটি বরাবর তো 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে চলছে, তার মানে এটা 3 প্রাইম, তার মানে আরো এদিকে চলতে থাকবে। ডিএনএ পলিমারেজ 3 এই উৎসেচকের সাহায্যে এটা এখান থেকে সরে আসছে, কিন্তু এখানে কি হবে? এটা তো 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে হচ্ছে, তাহলে এইখানে কি হবে? 3, তাহলে এইদিকে তো উল্টো দিকে আসবে না এটা, ঠিক আছে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে, কিন্তু এই 5 প্রাইম থেকে এদিকে 3 প্রাইম কখনো হবে না। তাহলে কি হবে? তাহলে রেপ্লিকেশনটা এরকম হবে যে এখানে এটা এই পর্যন্ত যতটুকু হলো হয়ে থাকলো, আরেকটি প্রাইমার এখানে তৈরি করা হবে। আরএনএ পলিমারেজ এখানে আরেকটি প্রাইমার আগে থেকে তৈরি করে রেখেছে, একটি ডিএনএ পলিমারেজ এর উপর যুক্ত হয়ে আরেকটি ডিএনএ তন্ত্রী এই পর্যন্ত তৈরি করবে এবং এটা কন্টিনিউয়াসলি এদিকে তৈরি হতে থাকবে। তাহলে একটি তন্ত্রী বরাবর ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কন্টিনিউয়াসলি। এই তন্ত্রীটি, যে মাতৃতন্ত্রী বরাবর ডিএনএ রেপ্লিকেশন কন্টিনিউয়াসলি হচ্ছে তাকে বলছি আমরা লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড। এবং যে তন্ত্রী বরাবর ডিএনএ রেপ্লিকেশন বিচ্ছিন্নভাবে হচ্ছে তাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ডে ডিএনএর এই যে
টুকরো টুকরো তৈরি হচ্ছে, এই টুকরোগুলোকে আমরা বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, বিজ্ঞানী আর ওকাজাকির নাম অনুসারে। এখন এর পরিণতি কি? আমরা ধরলাম এটা পুরো তৈরি হচ্ছে এইভাবে, তো এইভাবে যখন পুরো তৈরি হবে তখন এই টুকরো টুকরো তৈরি হয়েছে, এটা কন্টিনিউয়াস হচ্ছে। এবার কি হবে, ডিএনএ পলিমারেজ 1 এবার কাজ করবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিএনএ পলিমারেজ 1 এই যে প্রাইমার আছে এই প্রাইমারকে টুকরো করবে, করে এখান থেকে প্রাইমারকে অপসারণ করবে, বাদ দেবে। একটি ডিএনএ দৈর্ঘ্য বরাবর যত এরকম ওকাজাকি খণ্ড তৈরি হয়েছে গোটাটা দৈর্ঘ্য বরাবর সবগুলোর ক্ষেত্রেই এই প্রাইমার বাদ দেবে, বাদ দিয়ে সেখানে ডিএনএতে যে নিউক্লিওটাইডগুলো আছে সেইগুলো আবার বসিয়ে দেওয়ার কাজটি করবে ডিএনএ পলিমারেজ 1। তাহলে ডিএনএ পলিমারেজ 1 কি কাজ করলো? প্রথমে এটা এক্সোনিউক্লিয়েজ হিসেবে কাজ করলো। এক্সোনিউক্লিয়েজ হচ্ছে এমন উৎসেচক যা কোনো নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএকে টুকরো টুকরো করে এক প্রান্ত থেকে টুকরো টুকরো করে বাদ দিয়ে দেয়। তো এখানে যে আরএনএ টুকরোটা ছিল শুরুতে প্রাইমার, তাকে বাদ দিয়ে দেওয়া হলো ওইভাবে। তারপরে ও পলিমারেজ হিসেবে কাজ করছে। প্রথমে এক্সোনিউক্লিয়েজ হিসেবে কাজ করলো, পরে পলিমারেজ হিসেবে কাজ করছে, অর্থাৎ নতুন নতুন নিউক্লিওটাইড জুড়ে এই জায়গাটাকে কমপ্লিট করে দিল। সেগুলো কিন্তু আরএনএ নিউক্লিওটাইড না, রাইবো নিউক্লিওটাইড না, সেগুলো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, সেগুলো দিয়ে জায়গাটা কমপ্লিট হলো। তাহলে এইভাবে এটা তৈরি হলো। এটা বাদ দিলাম আপাতত, ডিরেকশন ধরা যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখনো একটু অংশ জোড়া বাকি আছে। এই অংশটা জোড়ার কাজ করবে ডিএনএ লাইগেজ বলে একটি উৎসেচক, নাম ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ সে এই অংশটি নতুন দুটি নিউক্লিওটাইড কাছাকাছি আছে, তাদের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে এই জায়গাটা ফিল আপ করে দেবে। প্রতি দুটি পলিনিউক্লিওটাইড ওকাজাকি খণ্ড তার মধ্যে বন্ডিং করে এটা সম্পূর্ণ করবে। তাহলে যেটা ডিসকন্টিনিউয়াস ছিল সেটা আবার কন্টিনিউয়াস হয়ে গেল। এইভাবে রেপ্লিকেশনটা ঘটবে। ডিএনএ পলিমারেজ 2 এর কাজ আমরা উল্লেখ করিনি। এই প্রসেসে কোথাও যদি কোনো এরর হয়, কোনো ত্রুটি হয়, ধরা যাক এখানে ছিল থাইমিন, এখানে আসার কথা তাহলে অ্যাডেনিন অপোজিট সাইডে, এখানে যদি গুয়ানিন হয় এখানে সাইটোসিন হবে, এভাবে তৈরি হওয়ার কথা। যদি এমন হয় থাইমিনের পরিবর্তে এখানে চলে এসছে একটি সাইটোসিন, অ্যাডেনিনের পরিবর্তে একটি সাইটোসিন বা একটি গুয়ানিন চলে এসছে, এটা একটা মিউটেশন, পয়েন্ট মিউটেশন, একটা নির্দিষ্ট নিউক্লিওটাইড পাল্টে গেল, তার নাইট্রোজেনাস বেসটা পাল্টে গেল। ডিএনএ পলিমারেজ 2 হচ্ছে প্রুফ রিডার। এই অংশ থেকে এটিকে কেটে বাদ দেবে, বাদ দেওয়ার পরে এখানে সঠিক নিউক্লিওটাইড যা হওয়া উচিত ছিল অ্যাডেনিন সেটাকে বসাবে, বসিয়ে গ্যাপ ফিল আপ করে ত্রুটি মুক্ত করবে ডিএনএকে। এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এখনো কমপ্লিট হয়নি, এটা চলতে চলতে সার্কুলার ডিএনএ তার দুদিক থেকে রেপ্লিকেশন হতে হতে একটা জায়গায় আসবে, সেখানে শেষ হতে হবে। সেখানে নির্দিষ্ট একটি জিন থাকে, যে জিনটি ওই সমাপ্তি অংশ চিহ্নিত করে, যেটা সমাপ্তি অংশ। ফলে এই হেলিকেজ উৎসেচক দুই প্রান্তে গিয়ে ওখানে ও বুঝতে পারে যে আর ওপেন করার নেই, ডিএনএ প্যাচ খোলার আর জায়গা নেই, শেষ। এবার ওখান থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকেজ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে রেপ্লিকেশনের যে প্রসেস, সেই প্রসেসটা স্টপ হয়। এবং এখানে হয় কি, এই মাদার স্ট্র্যান্ড আর ডটার স্ট্র্যান্ড, এখানেও একটি মাদার স্ট্র্যান্ড একটি ডটার স্ট্র্যান্ড, এদের মধ্যে কয়েলিং হয়ে যায়। অর্থাৎ এই ডটার স্ট্র্যান্ড তার সাথে এই মাদার স্ট্র্যান্ডটি কয়েলড হয়ে একটি ডিএনএ তৈরি হয়। আর ওখানেও এই মাদার স্ট্র্যান্ড তার সঙ্গে ডটার স্ট্র্যান্ডটি জুড়ে তৈরি হয় একটি ডিএনএ। তাহলে যেহেতু উৎপন্ন ডিএনএর ক্ষেত্রে, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে উৎপন্ন ডিএনএতে একটি মাদার একটি ডটার স্ট্র্যান্ড থাকে, দুটি এমন হতে পারতো দুটো নীল লাইন, অর্থাৎ দুটো মাদার স্ট্র্যান্ড জুড়ে গিয়ে একটা ডিএনএ হলো আর দুটো ডটার স্ট্র্যান্ড জুড়ে গিয়ে একটা ডিএনএ হলো, সেটা হয় না। এরকম হয় একটি পুরনো তন্ত্রে একটি নতুন তন্ত্র, একটি মাদার একটি ডটার স্ট্র্যান্ড। তাই ডিএনএ রেপ্লিকেশনকে বলছি আমরা সেমি কনজারভেটিভ। আর এক্ষেত্রে আমরা যদি এরকম দেখতাম যে দুটো মাদার স্ট্র্যান্ড জুড়ে গিয়ে একটি ডিএনএ হলো, অর্থাৎ এই দুটি তন্ত্রী জুড়ে গিয়ে একটি ডিএনএ হচ্ছিল, যদি এমন হতো, আর এই দুটি তন্ত্রী জুড়ে গিয়ে একটি ডিএনএ হতো,
তাহলে আমরা ওটাকে বলতাম কনজারভেটিভ বা সংরক্ষণ ধর্মী। আর যদি এমন হতো যে এইগুলো সব টুকরো টুকরো হয়ে যেত, টুকরো টুকরো হয়ে একটি ডিএনএর একটি তন্ত্রী, তার মধ্যেই খানিকটা পুরনো অংশ খানিকটা নতুন অংশ এরকম জুড়ে আছে, এরকম হতো, তাহলে সেটাকে আমরা বলতাম ডিসপারসিভ মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন। এরকম আরো একটি দুটো ডিএনএই হবে যার প্রতি ডিএনএর প্রতি তন্ত্রীতে পুরনো নতুন তন্ত্রীর টুকরো মিশে আছে, তখন বলতাম ডিসপারসিভ মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন। মেজেলসন এবং স্টাল দুজন সায়েন্টিস্ট তাদের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন আসলে সেমি কনজারভেটিভ পদ্ধতি। তাহলে আমরা এখানে যারা বৈশিষ্ট্য পেলাম, ডিএনএ রেপ্লিকেশন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে সবসময় হয়, অপোজিট ডিরেকশনে হয় না। আর একটা কি হয়, যেহেতু 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনেই হতে হয় আর ডিএনএ তন্ত্রী দুটি অ্যান্টি প্যারালাল, তাই দুই অভিমুখে হয়, অর্থাৎ একটি তন্ত্রী এদিকে বাড়ে একটি তন্ত্রী ওদিকে বাড়ে, 5 প্রাইম টু 3 প্রাইম 5 প্রাইম টু 3 প্রাইম। তো সেই কারণে আমরা বলছি যে এই প্রসেসটা হচ্ছে বাই ডিরেকশনাল বা উভমুখী। আর কি, লিডিং তন্ত্রী বরাবর কন্টিনিউয়াসলি তৈরি হয়েছে, ল্যাগিং তন্ত্রী বরাবর টুকরো টুকরো হয়ে ওকাজাকি খণ্ড হয়ে হয়ে তৈরি হয়েছে, তাই বলছি সেমি ডিসকন্টিনিউয়াস। এইগুলি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের বেশ কিছু ধর্ম বা বৈশিষ্ট্য। এখন একটি প্রশ্ন মনে আসবে, ডিএনএ রেপ্লিকেশন কেন সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনেই হয়, 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনেও হতে পারে? তার উত্তর আমরা এবার দেখব। নাইট্রোজেনাস বেস, এর সঙ্গে যুক্ত আছে পেন্টোজ সুগার, এর 5টি কার্বন, আমরা অন্য রং ব্যবহার করলে সুবিধা হবে, 5টি কার্বন, এবং এই কার্বনগুলির সঙ্গে এখানে OH আছে, এটা 3 নম্বর কার্বন 3 প্রাইম কার্বন, এটা 5 নম্বর কার্বন বা 5 প্রাইম কার্বন, এর সঙ্গে H এবং ফসফরিক অ্যাসিড যুক্ত আছে। একটি নতুন ধরা যাক এটার সঙ্গে আবার আরেকটি এরকম কার্বন যুক্ত আছে, সেটা আরেকটি সুগারের অংশ, আমরা ওপরটার পুরোটা রাখতে যাচ্ছি না। এর সঙ্গে একটি নাইট্রোজেনাস বেস যুক্ত আছে, অর্থাৎ এটা একটা ডিএনএর একটি তন্ত্রী, পলিনিউক্লিওটাইড তন্ত্রীর এটা একটা প্রান্ত, 3 প্রাইম প্রান্ত, ওদিকে 5 প্রাইম প্রান্ত আছে। একটি নতুন নিউক্লিওটাইড আসছে, নাইট্রোজেনাস বেস, তার সঙ্গে যুক্ত থাকছে সুগার, এবং এর সঙ্গে কার্বনগুলি অ্যাজ ইউজুয়াল আছে। এবার এখানে 3 নম্বর কার্বন, তার সঙ্গে OH গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত আছে। এখানে একটি ফসফরিক অ্যাসিড আছে 5 নম্বর কার্বনের সঙ্গে, একটি নয় 3টি ফসফরিক অ্যাসিড এখানে আছে। ট্রাইফসফেট এসে জুড়ছে। তো এটা যখন এখানে এসে জুড়বে, জোড়ার সময় এই দুটি ফসফেটের মধ্যে থাকা ফসফোডাইএস্টার বন্ড ভাঙবে, আবার এই দুটির মধ্যে থাকা ফসফোডাইএস্টার বন্ড ভাঙবে। ভাঙলে যে বন্ড এনার্জি রিলিজ হবে, বন্ধন শক্তি নির্গত হবে, তার সাহায্যে এই ফসফরিক অ্যাসিডের OH আর এর OH এর থেকে একটি জল বেরিয়ে গিয়ে এই দুটির মধ্যে ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন হবে। এখানে ফসফরিক অ্যাসিড ছিল, অক্সিজেন দিয়ে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হবে। তাহলে 3 প্রাইমের সঙ্গে এসে জুড়লো, এখানে আবার 3 নম্বর কার্বনের OH ফ্রি, ওখানে 5 নম্বর প্রান্ত ছিল, এটা 3 নম্বর প্রান্ত। তাহলে এইভাবে এডিশনটা ক্রমশ 3 প্রাইম প্রান্তে এসে জুড়বে, 3 প্রাইম প্রান্তে এসে জুড়বে বলে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে বলছি।
উল্টোটা যদি হতো, অর্থাৎ এটা এসে 5 প্রাইম ডিরেকশনে জুড়তো, তাহলে ব্যাপারটা কেমন হতো? তাহলে ব্যাপারটা কিরকম হতো না, নাইট্রোজেনাস বেস, কার্বন, ফসফরিক অ্যাসিড একটা আছে এখানে, নতুন একটি নিউক্লিওটাইড এসে এখানে জুড়বে। মানে এটার পর এরকম জিনিসটা এখানে নিচে আছে, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা 5 প্রাইম প্রান্ত এই জায়গাটা, এটা 5 নম্বর কার্বন। নতুন একটি নিউক্লিওটাইড আসছে, কোনো একটি নাইট্রোজেনাস বেস, কার্বন, 3টে ফসফরিক অ্যাসিড ওর সঙ্গে যুক্ত আছে, ট্রাইফসফেট হিসেবে আছে, হ্যাঁ এটা ওই যুক্ত আছে। এবার এইখানে এই 5 নম্বর কার্বন থেকে এই 5 নম্বর কার্বনের মধ্যে ডিস্টেন্সটা অনেকটা, এই 3 নম্বরের সাথে এই 5 নম্বর জুড়বে, এই সংযোগের জন্য যে এনার্জি দরকার সেটা এই বন্ড ভাঙার মাধ্যমে আসবে। এক্ষেত্রে কি হয়েছিল, 3 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনের ফসফরিক অ্যাসিড ছিল কাছাকাছি, বন্ড ভাঙার ফলে এনার্জিটা চট করে ব্যবহার হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে বন্ড ভাঙার ফলে যে এনার্জি তৈরি হবে সেটা এতটা দূরে এসে এদের মধ্যে সংযোগ ঘটাবে। এটা একটু অ্যাবসার্ড ব্যাপার, এটা হয় না, এই ডিস্টেন্সের জন্য হয় না। সেই জন্য 5 প্রাইম প্রান্তে এসে না জুড়ে 3 প্রাইম প্রান্তে এসে জুড়তে পারে। তার কারণ হিসেবে আমরা মূল যেটা চিহ্নিত করছি সেটা হচ্ছে এই ট্রাইফসফেটের অবস্থানটা রয়েছে 5 প্রাইম কার্বনে। যদি এটা 3 প্রাইম কার্বনের সঙ্গে যুক্ত থাকতো ট্রাইফসফেট, তাহলে কিন্তু এই প্রান্তে এসে জুড়তে পারতো, অর্থাৎ 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনের রেপ্লিকেশন হতো। যেহেতু এই 3টি ফসফরিক অ্যাসিড 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, তাই এই 3 প্রাইম প্রান্তেই এসে নতুন নতুন নিউক্লিওটাইডগুলোকে যুক্ত হতে হচ্ছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে হচ্ছে। আমরা এখানে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কিত আলোচনা করলাম। যদি কোনো কিছু প্রশ্ন থাকে যা এখান থেকে বুঝতে অসুবিধা হলো, মেসেজ, ইউটিউব ভিডিওর যে মেসেজ বক্স সেখানে মেসেজ করা যেতে পারে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার।